প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের উৎপাদন বিষয়ে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদনের গুরুত্ব সংক্রান্ত বিষয় নিয়ে আজকে তোমাদেরকে পাঠদান করাবো। আশা করি প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকেই সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত উপায়ে অবলম্বন করো। তা আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা দিয়ে আজকে ক্লাস শুরু করছি। উৎপাদনের গুরুত্ব, আমি আগের ক্লাসে তোমাদের উৎপাদনের গুরুত্ব ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের উৎপাদনের ভোক্তার দৃষ্টিকোণ থেকে চাহিদার মাফিক ভোক্তার দৃষ্টিকোণ থেকে যে সকল গুরুত্ব বহন করে সেই বিষয়ে একটু সম্যক ধারণা দিব। প্রথমেই ভোক্তার দৃষ্টিকোণ থেকে 1 নম্বর হচ্ছে চাহিদা পূরণ। আমি সময় একটু বলে যাব, তোমরা আস্তে আস্তে খাতায় লিখে নাও। 2, জীবনযাত্রার মান বৃদ্ধি। 3, যথাসময়ে পণ্য প্রাপ্তি। 4, সামাজিক মর্যাদা বৃদ্ধি। 5, নিজেকে উপস্থাপন। 6, সভ্যতার সুফল ভোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রতিষ্ঠানের উৎপাদন কতটুকু গুরুত্ব বহন করে তা বলা বাহুল্য রাখে না। উৎপাদনের জয়যাত্রা যখন থেকে শুরু হয়েছে, উৎপাদনের গুরুত্ব সেখান থেকেই শুরু হয়েছে। আমরা কোনো একটি মাপকাঠিতে উৎপাদনের গুরুত্ব সীমাবদ্ধতা ঢেকে রাখতে পারবো না। তাই ভোক্তার দৃষ্টিকোণ থেকে যে সকল গুরুত্বগুলো বহন করে তা প্রথমে যেটা আমি তোমাদেরকে লেখার জন্য বলেছিলাম, চাহিদা পূরণ। উৎপাদন আছে বলেই ভোক্তা বা ভোগকারী তার নিত্য নতুন চাহিদার সৃষ্টি হয়। যদি উৎপাদন না থাকে তাহলে চাহিদা সৃষ্টি হবে না। যদি কোনো পণ্য উৎপাদন না হয় তাহলে সেই পণ্য সংক্রান্ত মানুষের ধারণাও থাকবে না এবং সেটার চাহিদাও থাকবে না। আর উৎপাদন আছে বলেই মানুষের নিত্য নতুন উপযোগ সৃষ্টি হচ্ছে, নিত্য নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে, আর উৎপাদন সেই সকল চাহিদাগুলোকে পূরণ করতে সক্ষম হচ্ছে এই উৎপাদনের মাধ্যমে। তাই বলা যায় যে উৎপাদনের গুরুত্ব চাহিদা পূরণের মাধ্যমেই এর সক্ষমতা বৃদ্ধি করে থাকে। 2 নম্বর, জীবনযাত্রার মান বৃদ্ধি। উৎপাদক এবং ভোক্তার দুইজনের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। যে উৎপাদক যদি উৎপাদন করে তার আয় ক্ষমতা বৃদ্ধি পায়, ভোক্তা যদি ক্রয় করে, ক্রয় করার মাধ্যম দিয়ে তার যে জীবনযাত্রা থাকে তার জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। যেমন একজন গাড়ি উৎপাদক যদি গাড়ি উৎপাদন করে তাহলে স্বাভাবিকভাবেই তার আয় উপার্জন বৃদ্ধি পাবে। আবার একজন ভোক্তা যদি গাড়িটি ক্রয় করে, গাড়ি ক্রয় করা জনিত কারণে তার জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। স্বাভাবিক চিত্তে আমরা লক্ষ্য করে থাকি যে কোনো ব্যক্তি যদি কোনো একটি গাড়ি ক্রয় করে তার জীবনযাত্রা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়ে থাকে। যথাসময়ে পণ্য প্রাপ্তি। উৎপাদন আছে বলেই আমরা প্রত্যেকটি পণ্য যথাসময়ে পেয়ে থাকি। যদি উৎপাদন না হয়, চাহিদা যতই থাকুক না কেন, যথাসময়ে পণ্য প্রাপ্তির ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, সমস্যাগ্রস্ত হবে। যার পরিপ্রেক্ষিতে উৎপাদন ব্যতি রেখে যথাসময়ে কোনো পণ্য প্রাপ্য পাওয়ার সম্ভাবনা নেই। উৎপাদন আছে বলেই যথাসময়ে আমরা পণ্য পেয়ে থাকি।
উৎপাদন যে প্রান্তে উৎপাদিত হোক না কেন, পণ্যের যদি চাহিদা থাকে, সেই চাহিদা যথাসময়ে পরিবহনের মাধ্যমে, স্থানান্তরের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ করা সম্ভব হয়। এই ক্ষেত্রে একটু বলার সময় লাগে, বলার অপেক্ষা রাখে যে জাপানের উৎপাদিত গাড়ি পশ্চিমা বিশ্বে অথবা যে কোনো ইউরোপ কান্ট্রি অথবা আমেরিকার কোনো যে কোনো কান্ট্রিতে যদি তার ব্যবহার থাকে এবং চাহিদা থাকে, তা পরিবহনের মাধ্যমে যথাসময়ে সেই পণ্যটা প্রাপ্তিতে সক্ষম হয়। এরকম আমাদের প্রত্যেকটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে, ভোগ্য পণ্য হোক, শৌখিন পণ্য হোক, যে কোনো ধরনের পণ্যই হোক না কেন, আমাদের নিত্য নতুন পণ্য সামগ্রী যে সময়ে আমাদের প্রয়োজন সেই সময়েই পণ্যটা আমরা পেয়ে থাকি। উৎপাদন আছে বলেই যথাসময়ে আমাদের পণ্য প্রাপ্তিতে সক্ষমতা আছে। আমরা প্রত্যেকেই যদি একটি মুদি দোকানে যাই, মুদি দোকানে উৎপাদিত পণ্যগুলো সব এক জায়গায় উৎপাদন হয় না। বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে এর উৎপাদন হয়ে থাকে, কিন্তু যথাসময়ে এই পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য পরিবহনের মাধ্যমে একেবারে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। তাই যথাসময়ে যার যে সময়ে যে পণ্য প্রয়োজন, ঠিক সেই পণ্য সেই সময়ে সেই পণ্য তার হাতের কাছে পায় বলেই যথাসময়ে পণ্য প্রাপ্তির ক্ষেত্রে উৎপাদন ব্যাপক ভূমিকা পালন করে থাকে। 4 নম্বর যে কথাটা বলছি সেটা হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি। উৎপাদনের মাধ্যমে মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে উৎপাদন করলে মানুষের আয় ক্ষমতা বাড়ে, ব্যয় ক্ষমতাও বাড়ে। আয় এবং ব্যয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। যদি আয় ব্যয় দুইটাই যদি না হয়, তাহলে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে না। আর উৎপাদন আছে বলেই তার উৎপাদক এবং ভোক্তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়ে থাকে। যেমন কোনো ব্যক্তি যদি দামি পোশাক পরে, যেমন অফিসিয়াল ড্রেস, বিভিন্ন ধরনের ড্রেস থাকে, কোট, স্যুট, কোট, এই ধরনের পোশাক পরিচ্ছদ পরে যদি অফিস আদালতে যায়, তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। আবার একজন ইমাম যদি তার পোশাক পরিচ্ছদের দামি পাঞ্জাবি পরিধান করে, তাহলে তার সামাজিক দিক থেকে তার একটা মর্যাদা বৃদ্ধি পায়। আর এই সকল পণ্যদ্রব্য বা কাপড় উৎপাদন করে থাকে উৎপাদকরা, সেই কারণেই তার সমাজের প্রত্যেকটি মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি আনার সক্ষম হয়। 5, নিজেকে উপস্থাপন। উৎপাদক তার উদ্ভাবনী, চিন্তা শক্তি, বুদ্ধিমত্তা, মূলধন কাজে লাগিয়ে উৎপাদন করার সুযোগ পায় বলেই তার নিজের মেধা, দক্ষতা, চিন্তা শক্তি, মূলধন প্রয়োগের সুযোগ পায়। যে কারণে উৎপাদক তার নিজের যে সকল যা কিছু আছে তাই নিয়েই উৎপাদনের ক্ষেত্রে নিজেকে উপস্থাপন করতে পারে। আর উৎপাদন যদি না থাকে, যত মেধাই থাকুক না কেন, সেই মেধা কাজে লাগবে না। আজ চিন্তাশীল ব্যক্তি, গবেষক, বিজ্ঞানীরা যে সকল চিন্তাধারাকে মানুষের কল্যাণের জন্য দিক নির্দেশনা সুলভ, উদ্ভাবন সুলভ আবিষ্কার করতে সক্ষম হয়েছে, উৎপাদক যদি না থাকতো তাহলে সেগুলো বাস্তবায়নের মুখ দেখা যেত না। আমরা যদি তথ্য প্রযুক্তির যুগের কথা বলি, কম্পিউটারের কথা বলি, মোবাইল ফোনের কথা বলি, স্মার্ট মোবাইল ফোনের কথা বলি, তাহলে সেগুলো আসছে সবকিছু উৎপাদন থেকে। উৎপাদন আছে বলেই প্রত্যেকের হাতে একটি করে মোবাইল পৌঁছে দিতে সক্ষম হয়েছে উৎপাদকরা। আর এটা যদি না থাকতো তাহলে শুধু চিন্তা শক্তির মধ্যেই, গবেষণার মধ্যেই বিজ্ঞানীদের যে তত্ত্ব উপাত্ত আবিষ্কার করা ছিল, সেই আবিষ্কারের মধ্যেই তাদের সীমাবদ্ধ থাকতো।
আজ নিজেকে উপস্থাপন করতে পেরেছে শুধুমাত্র উৎপাদনের গুরুত্বের কারণে। 6 নম্বর, সভ্যতার সুফল ভোগ। উৎপাদন আছে বলে মানুষের সভ্যতার বিকাশ ঘটেছে। মানুষ, আমরা আদি যুগের কোনো কথা যদি বলে থাকি, সেখানে বস্ত্রহীন ছিল, আজকে বস্ত্র পরিধানরত। উৎপাদন আছে বলে আজকে শুধু বস্ত্রই নয়, দামি পোশাক, দামি বাড়ি, দামি গাড়ি, সব কিছুই আজকের উৎপাদনের ফলশ্রুতিতেই মানুষ এ সকল সুফল ভোগ করতে সক্ষম হয়েছে। আজ আধুনিক যে সভ্যতার কথা আমরা বলি, বিংশ শতাব্দীর আজকে থেকে 2000 বছর, 5000 বছর, 10 বছর, 20 বছর আগের কথাও যদি বলি, বর্তমান মানুষের যে সকল সুফল ভোগ করতে পেরেছে, সেই সকল সুফল ভোগগুলো আগেকার দিনের মানুষ পেত না, কারণ উৎপাদনের এত গুরুত্ব ছিল না। আজ মানুষ সভ্যতার যুগে যুগে প্রবেশ করেছে শুধুমাত্র উৎপাদনের কারণে। উৎপাদন আছে বলেই মানুষ সভ্যতার সুফল ভোগ করতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের গুরুত্ব ভোক্তার দৃষ্টিকোণ থেকে যে সকল বিষয়গুলো উপস্থাপন করেছিলাম, সেগুলো ধারাবাহিক বিবরণ তোমাদের সামনে এত ডিটেলস ভাবে করতে পারিনি, তবু কিছুটা সম্যক ধারণা দিতে পেরেছি। বাকিটুকু তোমাদের পাঠ্য বই হিসেবে যে উৎপাদনের বই কেনার কথা ছিল, সেই বইগুলো অবশ্যই কিনবে, এবং যারা এখন পর্যন্ত কোনো বই সংগ্রহ করে নাই অবশ্যই বই সংগ্রহ করবে। এবার আসি আমি উৎপাদনের গুরুত্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কতটুকু গুরুত্ব আছে সেই বিষয়গুলো এখন তোমাদের সামনে একটু একটা বলছি, তোমরা খুব দ্রুত সময়ে লিখে নাও, অল্প সময়ের মধ্যে ক্লাস যেহেতু, এই জন্য তাড়াতাড়ি লিখে নিতে হবে। 1 নম্বর, কর্মসংস্থান সৃষ্টি। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে প্রথমে আসছে যেটা অকর্মসংস্থান সৃষ্টি, 2 শিল্পায়ন, 3 সরকারের রাজস্ব বৃদ্ধি, 4 সম্পদের সৎ ব্যবহার, 5 অবকাঠামোগত উন্নয়ন, 6 অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, 7 অর্থনৈতিক অগ্রগতির সূচক, 8 সামাজিক অগ্রগতির লাভের উপায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের গুরুত্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে 8টি বিষয়কে আমরা উপস্থাপন করেছি। এই 8টি বিষয়ের মধ্যেই শুধু অর্থনীতির দৃষ্টি সীমাবদ্ধ নয়, আরো ব্যাপকতা আছে। আজকে আমি এই 8টি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। 1 নম্বর আছে কর্মসংস্থান সৃষ্টি। আমরা আজকের বাজার ব্যবস্থার দিকে যদি আমি তাকাই, তাহলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে শুধুমাত্র উৎপাদনের মাধ্যমে। উৎপাদন যদি না থাকে, মেল ইন্ডাস্ট্রিজ যদি না থাকে, কারখানা যদি না থাকে, তাহলে উৎপাদন সম্ভব নয়। আর উৎপাদন করতে গেলে এ সকল মেল ইন্ডাস্ট্রিজ, বড় বড় ধরনের শিল্প কারখানা গড়ে ওঠা, এই ধরনের প্রতিষ্ঠানের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আজকে উৎপাদনের মাধ্যমেই। তাই উৎপাদনের গুরুত্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তাকালে দেখা যায় যে আমার কর্মসংস্থানের ব্যাপক একটা বাজার সৃষ্টি হয় উৎপাদনের মাধ্যমে। 2 শিল্পায়ন। 1400 সালের পরে থেকে যখন শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল, হস্তচালিত যন্ত্রের পরিবর্তে আধুনিক বা মেশিনারি যন্ত্রের মাধ্যমে চালিত উৎপাদন সামগ্রী যখন আসা শুরু হয়ে যায়, তখন থেকেই মানুষের জীবনের উৎপাদনের জয়যাত্রা শুরু হয়। হস্তচালিত উৎপাদনের পরিবর্তে যন্ত্রচালিত উৎপাদন ব্যাপক আকার ধারণ করে, যার পরিস্থিতিতে আজকে বিশ্ব সমাদৃত হয়েছে। সারা বিশ্বে এখন উৎপাদনের জয়যাত্রা শুরু হয়েছে। এই উৎপাদনের আছে বলেই শিল্প কারখানা, বড় বড় ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। বাংলাদেশ তথা সারা বিশ্বে শিল্পোন্নত দেশ যেমন জাপান, জার্মান, আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে যে সকল শিল্পোন্নত দেশ আছে, তারাই আজকে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়ে সক্ষম হয়েছে। এই জন্যই উৎপাদন আছে বলেই শিল্পায়ন সম্ভব হয়েছে। আর শিল্পায়ন ফলশ্রুতিতে প্রত্যেকটি দেশের
অর্থনৈতিক অগ্রগতির সূচক বা চাকা গতিশীল হয়েছে। 3, সরকারের রাজস্ব বৃদ্ধি। উৎপাদন আছে বলেই সরকারের বিভিন্ন ধরনের আয়ের উৎস, আয়ের খাতগুলো বৃদ্ধি পেয়েছে। যেমন ভ্যাট, ট্যাক্স, আয়কর, বিভিন্ন ধরনের সরকারের যে সকল রাজস্ব আছে সেই রাজস্বগুলো সরকারের বৃদ্ধি পেয়েছে উৎপাদনের কারণে। উৎপাদন যদি না হতো তাহলে সরকারের আয় ক্ষমতা এত বৃদ্ধি পেত না, আর আয় ক্ষমতা যদি বৃদ্ধি না পায় সরকারের ব্যয় ক্ষমতা বৃদ্ধি পাবে না। সেই কারণেই তোমার উৎপাদনের মাধ্যমেই সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। 4, আমি লিখেছি সম্পদের সদ্ব্যবহার। দেশের বা বহির্বিশ্বের যে সকল প্রাকৃতিক সম্পদ বা অপ্রাকৃতিক সম্পদ আছে তা উৎপাদনের মাধ্যমেই সৎ ব্যবহার করা যায়। যদি উৎপাদন না হতো তাহলে সে সকল সম্পদগুলো শুধু সম্পদ আকারেই থেকে যেত, কিন্তু সেগুলো আর ব্যবহার করা সম্ভব হতো না। উৎপাদনের মাধ্যমে সে সকল সম্পদগুলো আহরণ করে তার রূপগত পরিবর্তন করে ভোগ উপযোগী তৈরি করে মানুষের ব্যবহারের জন্য সেগুলো বাজারে ছেড়ে দিয়ে দিয়েছে উৎপাদকরা। এই উৎপাদকরা আছে বলেই মানুষের বা দেশের যথাযথ সম্পদ, প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে মানুষের ভোগবিলাসের জন্য সেগুলো রূপদান করে তৈরি করে মানুষের ব্যবহারের জন্য আজকে বাজারে ছেড়ে দিয়ে দিছে। যদি কোনো একটি বিশাল গাছ থাকতো সেটা ফার্নিচার আকারে ব্যবহার হতো না। যদি আজকে আমাদের দেশে খনিজ সম্পদ শুধু তলেই থাকতো, যেমন গ্যাস, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, এই সকল সম্পদ আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারতাম না। এইগুলো উৎপাদন করা হচ্ছে বলেই আজকে সেগুলো মানুষের কল্যাণের জন্য এই সম্পদগুলো ব্যবহার করা হচ্ছে। আর এর পিছনে যে কাজ করতেছে সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদন আছে বলেই এগুলো সবকিছু সম্পদ সদ্ব্যবহার করা সক্ষম হচ্ছে। 5 নাম্বার বলছে অবকাঠামোগত উন্নয়ন। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে অবকাঠামোগত বলতে কোনো দেশের বা রাষ্ট্রের পুল, ব্রিজ, কালভার্ট, সেতু, রাস্তাঘাট, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন, নিরাপত্তার জন্য এই সকল অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হতো না। আজ উৎপাদন আছে বলেই এই সকল অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে। একজন উৎপাদকের যেমন একটা রাস্তা, একটা ব্রিজের ব্যবহার করার প্রয়োজন হয়, উৎপাদনের পরে সে সকল পণ্যগুলো ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য বিভিন্ন পথে প্রান্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে সেগুলো আবার স্থানান্তরের প্রয়োজন হয়। এই সকল পণ্য স্থানান্তরের ক্ষেত্রেও আবার রাস্তা, পুল, ব্রিজ, কালভার্ট এই সকল ব্যবহার করার প্রয়োজন হয়। তাই পৃথিবীর যে কোনো দেশেই এর উৎপাদন হোক না কেন, প্রত্যেকটি দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে শুধুমাত্র এই উৎপাদনের মাধ্যমে। 6, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বলতে কোনো দেশের অর্থনীতি যত বৃদ্ধি পাবে সেই দেশের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে। অর্থনীতির ক্ষেত্রে যদি মানুষ আয় ক্ষমতা বৃদ্ধি পায় সেই দেশের মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। সেই জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষেত্রে উৎপাদন ব্যাপক ভূমিকা পালন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে বলেই মানুষ আজ বিশ্বের সকল ধনী দেশ, ধনাঢ্য দেশ হিসেবে তাদের নাম লিখে নিয়েছে। 7 নাম্বার আছে অর্থনৈতিক অগ্রগতির সূচক। যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্র যদি অর্থনীতির চরম শিখরের দিকে ধাবিত হয় সেই দেশে উৎপাদন ছাড়া কোনো সম্ভব নয়। এরকম কোনো একটি দেশ যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসি, যেমন আজকের যে চীন বা চায়না বিশ্বের দরবারে তাদের মাথা উঁচু করে দাঁড়িয়েছে শুধুমাত্র উৎপাদনের কারণে। তাদের দেশে একই পণ্য একাধিক ধরন দিয়ে, একাধিক রূপগত দিয়ে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দিয়ে উৎপাদন করছে, যা মানুষের সকল ধরনের গ্রাহককে তারা আঁকড়ে ধরতে সক্ষম হয়েছে। কেউ উচ্চ বিলাসী, কেউ মধ্য, কেউ নিম্ন, যে আয়ের যে শ্রেণীর যে উপযোগী পণ্য প্রয়োজন চায়নারা ঠিক সেই ধরনের উপযোগী পণ্য তৈরি করে
বিশ্বের মানুষের কাছে তাদের পণ্য পৌঁছে দিয়ে দিচ্ছে, যার অর্থনৈতিক অগ্রগতির সূচক হিসেবে তারা সুফল লাভ করতে সক্ষম হয়েছে। 8 নাম্বার বলছি সামাজিক অগ্রগতি লাভের উপায়। সামাজিক অগ্রগতি লাভের উপায় হচ্ছে কোনো একটি দেশ বা জাতি যদি সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি করতে চায় তাহলে তাকে অবশ্যই উৎপাদন করতে হবে। উৎপাদন না করলে তার সামাজিক মর্যাদা, সামাজিক সূচক, সামাজিক অগ্রগতি কোনো ক্রমেই সম্ভব হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উৎপাদনের গুরুত্বের বিষয়গুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি প্রত্যেকেই এই সকল বিষয়গুলো অনুধাবন করবে, লিখে নিয়ে নিবে। আমি আরেকটু টপিক্সের মধ্যে একটু যাওয়ার চেষ্টা করব, যেহেতু এই কম সময়ের মধ্যে আবার সময়ও পাওয়া যায় না। এই জন্য উৎপাদনের আওতাগুলো নিয়ে আমি একটু খুব দ্রুত সময়ে শেষ করার চেষ্টা করব। তোমরা একটু তাড়াতাড়ি লিখে নিয়ে নিবে। উৎপাদনের আওতা। উৎপাদনের মোট 15টি আওতার আছে, যা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। খুব দ্রুত সময় লিখবে। প্রথমে আছে উপযোগ সৃষ্টি। দুই, কারখানা পরিকল্পনা। তিন নম্বর আছে উৎপাদন পরিকল্পনা। চার নম্বর হচ্ছে যন্ত্রপাতি নির্বাচন। ও রক্ষণাবেক্ষণ। যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ। 5 হচ্ছে উপকরণ সংগ্রহ। 6 রূপান্তর প্রক্রিয়া। 7 নম্বর হচ্ছে পণ্যের নকশাকরণ। 8 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি নির্বাচন। 9 হচ্ছে মান নিয়ন্ত্রণ। 10 হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। 11 হচ্ছে মজুত নিয়ন্ত্রণ। 12 গবেষণা ও উন্নয়ন। 13
13 কারখানা বিন্যাস। চোদ্দ হচ্ছে উত্তম কারখানা পরিবেশ রক্ষা। পনেরো হচ্ছে উৎপাদন কর্মীদের প্রশিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের আওতা মোট 15টির আওতা উপস্থাপন করেছি। প্রথমেই আছে উপযোগ সৃষ্টি। উপযোগ হচ্ছে রূপগত পরিবর্তন, মানুষের ভোগ্য উপযোগ হিসেবে চাহিদা সৃষ্টি করা, যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম। সেই ধরনের উপযোগ সৃষ্টির ক্ষেত্রে উৎপাদনের আওতার মধ্যে আসে। কারখানা পরিকল্পনা, উৎপাদনের ক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করা হবে সেটা উৎপাদনের আওতার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ উৎপাদনের আওতাটা হচ্ছে একেবারে সামগ্রিক পর্যায়ে একটি উৎপাদন করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো পরিকল্পনা থেকে বাস্তবায়ন এবং ভোগ্যপণ্য রূপান্তরকরণ ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যে সকল কার্যাদি আছে সেই সকল কার্যাদি উৎপাদনের আওতায় অন্তর্গত। কারখানা পরিকল্পনা, একটি কারখানা কোথায় স্থাপন করা হবে, কি ধরনের কারখানা হবে, কতটুকু মূলধন লাগবে, তার সামগ্রিক পরিকল্পনা নিতে হবে একজন উৎপাদককে। 4 যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ। কারখানার উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের যন্ত্রপাতি লাগবে, সে ধরনের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাও উৎপাদন আওতার মধ্যে আসবে। উপকরণ সংগ্রহ, উৎপাদনের ক্ষেত্রে কি কি ধরনের উপকরণ দিয়ে রাখবে, যন্ত্রপাতি লাগবে, যন্ত্রপাতি চালানোর জন্য তোমার কর্মী লাগবে, উৎপাদনের জন্য কাঁচামাল বা র মেটেরিয়ালস লাগবে, সেগুলো কোথায় পাওয়া যাবে, কিভাবে আনয়ন করা হবে বা আহরণ করা হবে বা সংগ্রহ করা হবে, সেই সকল বিষয়গুলো উৎপাদনের আওতার মধ্যে অন্তর্গত। 6 নম্বর হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। উপকরণ সংগ্রহ করার পরে সেগুলো রূপগত পরিবর্তন করতে হবে, ভোগের উপযোগী সৃষ্টি করতে হবে। মানুষ যেদিন তার দৈনন্দিন জীবনে যে সকল পণ্যগুলো যতটুকু প্রয়োজন ততটুকু যদি না হয়, তার চেয়ে বেশি বা কম হয়, তাহলে সেগুলো ভোগ করবে না। সেজন্য রূপান্তর প্রক্রিয়াও এই উৎপাদনের আওতায় অন্তর্ভুক্ত হবে। 7 নম্বর হচ্ছে পণ্যের নকশাকরণ, পণ্যের ডিজাইন যা হবে তাই করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবগুলো ডিটেলস তোমাদের বলতে পারলাম না, সময় প্রায় শেষের দিকে, এই জন্য তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আবার একটু বলে দিই যে তোমাদের কাছে বই অবশ্যই সংগ্রহ করতে হবে। বই সংগ্রহ ব্যতি রেখে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই কারণে বই পাশে রাখবে, পাশাপাশি যে সকল টপিকসগুলো নিয়ে আলোচনা করি সেই টপিকসগুলো তোমরা লিখে নিবে, পরবর্তী সেইগুলো আবার একটু অনুধাবন করবে। আশা করি প্রত্যেকেই তোমরা সফল কামী হবে। তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে। তোমাদের সুস্থতা সবসময় কামনা করি, আর প্রত্যাশা করি উপরওয়ালার কাছে খুব শীঘ্রই যেন আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি, সেই ব্যবস্থা যেন উপরওয়ালা আমাদেরকে দেয়। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ আব্দুর রউফ স্যার, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম ও দ্বিতীয় পত্রের সমন্বয়ে তোমাদেরকে ক্লাসগুলো পরিচালনা করব। প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।